ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ওয়ার্ল্ড অফ 30 গ্রন্থে তিনি 3 শূন্যের পৃথিবীর কথা বলেছেন। তাছাড়া এই বইটা আমাদের কাছে 30 থিওরি নামেও পরিচিত। এই বইটাতে তিনি 3টা শূন্যের পৃথিবীর কথা বলেছেন: জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন ইমিশন অ্যান্ড জিরো পভার্টি। তাছাড়া এই বইটাতে তিনি সামাজিক ব্যবসার ধারণা দিয়েছেন। আজকে আমরা চেষ্টা করব ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বইটাতে তার বক্তব্য এবং বাস্তব জীবনে তার কর্ম, এই দুটোর মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য নিয়ে। প্রথমে আমরা সামাজিক ব্যবসাটা বোঝার চেষ্টা করি। বর্তমান পৃথিবীতে মানুষের ব্যবসার প্রধান উদ্দেশ্য হলো অর্থ উপার্জন করা, কিন্তু তিনি এখানে একটা নতুন ব্যবসার সিস্টেম উদ্ভাবন করছেন তার থিওরি মতে, যে মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য ব্যবসা করবে না। Not for making any personal benefit out of it. I want to make a difference in people's life. I want to solve the problems that I see around me. That's why I did the social business. মানুষ ব্যবসা করবে মানব উন্নয়নের জন্য। মানুষ তার উপার্জিত অর্থ মানুষের সমস্যা সমাধানের জন্য ব্যয় করবে। এটা শুনতে খুবই ভালো শোনায়, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু বাস্তব জীবনে তিনি কি করতেছেন? তিনি ক্ষমতায় বসার 2 মাসের মধ্যে আদালত থেকে একটা রায় নিলেন নিজের পক্ষে, যে গ্রামীণ ব্যাংকের ট্যাক্স 2029 সাল পর্যন্ত মাফ করা হবে। তার উপর যে 666 কোটি টাকার ট্যাক্স জালিয়াতির কেস ছিল, সেই কেসটা তিনি উইথড্র করে নিলেন। যে মানুষটা এমন একটা ব্যবসার ধারণা দেয় যেখানে মানুষ অর্থ উপার্জনের জন্য ব্যবসা করবে না, মানুষের সমস্যা সমাধানের জন্য, মানব উন্নয়নের জন্য ব্যবসা করবে, সে তো একজন অর্থলিপ্সা মুক্ত মানুষ, তাই না? তাহলে কেন তার এটা প্রয়োজন হলো যে ক্ষমতায় বসার 2 মাসের মধ্যেই তাকে ট্যাক্স ফ্রি করতে হবে, ওই 666 কোটি টাকা মাপ নিতে হবে? কেন দরকার হলো? হ্যাঁ, এটার একটা উত্তর তার কাছে আছে। এই যে 666 কোটি টাকা, তার উপর যে মামলাটা ছিল রাষ্ট্রের পক্ষ থেকে, এটা ছিল ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা। আর যুক্তি যদি শোনেন, তিনি বলবেন যে এই টাকাটা তিনি কোনো একটা চ্যারিটেবল প্রতিষ্ঠানে দিচ্ছেন এবং সেই প্রতিষ্ঠানে দেওয়ার পরও রাষ্ট্র তার কাছ থেকে ট্যাক্সের টাকাটা চাচ্ছে। আর ওনার মতে যে যেহেতু আমি এই টাকাটা চ্যারিটেবল প্রতিষ্ঠানে দান করছি, সেহেতু আমি এই টাকার ট্যাক্স দিব না, আমার ট্যাক্স দিতে হবে না। হ্যাঁ, তিনি যে ক্লিন্টন ফাউন্ডেশনে প্রচুর দান করছেন সেটা আমরা জানি। বাংলাদেশ একটা দরিদ্র দেশ, এদেশে প্রাকৃতিক দুর্যোগ প্রত্যেক বছর লেগেই থাকে, বন্যা, ঝড়, কোনো একটা দুর্যোগে তিনি কি কোনো টাকা দান করছেন কোনো গরিব মানুষের জন্য? তার জীবনের সব অর্জনগুলান তো এই দেশের মানুষের মাধ্যমে পাওয়া, তাই না? তিনি নোবেল পুরস্কার পাইছেন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছেন, তার অর্থ সম্পদ, খ্যাতি, নোবেল পুরস্কার সব তো এই দেশের মানুষের মাধ্যমে পাওয়া। কিন্তু তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে দান করেন, সেটা আমরা জানি। এই দেশের সাধারণ মানুষের জন্য, দরিদ্র মানুষের জন্য, এই যে প্রাকৃতিক দুর্যোগে অসহায় দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য কখনো কি কোনো টাকা তিনি দান করছেন? আমি জানি না, যদি আপনারা জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। শায়েখ আহমদুল্লাহ ভাইয়ের একটা চ্যারিটেবল প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান থেকে ওনারা অনেক কাজ করেন। সেই কাজের কিন্তু আমরা দেখতে পাই, তিনি একজনকে রিক্সা কিনে দিচ্ছেন, গরিব মানুষকে টাকা পয়সা দান করতেছেন, বন্যার্থদের সাহায্য করতেছেন, আমরা দেখতে পাই। কিন্তু তিনি কি করছেন? এখন আপনারা অনেকেই বলতে পারেন তিনি তো কোনো চ্যারিটেবল প্রতিষ্ঠান দান করছেন। আপনারা যদি একটু রিসার্চ করেন দেখবেন, পৃথিবীর সমস্ত কোটিপতিদের, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের একটা চ্যারিটেবল প্রতিষ্ঠান থাকে, ঠিক আছে? এটা একটা ওপেন সিক্রেট যে চ্যারিটেবল প্রতিষ্ঠানে ওরা দান করে, সেই চ্যারিটেবল প্রতিষ্ঠানের ট্রাস্টিও উনি, মালিকও দেখবেন উনি, ঠিক আছে? এই মানুষগুলো দান করেন রাষ্ট্রকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। এখন আমরা আসি জিরো পভার্টি নিয়ে। তিনি একটা দারিদ্র মুক্ত পৃথিবী করতে চান, কিন্তু তিনি সেটা কি করে অর্জন করতে চান? সমাজের সুদ প্রতিষ্ঠিত করে। আমাদের পৃথিবীতে একটা সময় ছিল, সেটা ওমর বিন আব্দুল আজিজের সময়কাল। সেই সময়টাতে দরিদ্র মুক্ত একটা সমাজ তিনি প্রতিষ্ঠিত করতে পারছিলেন। এবং আমরা জানি যে ওই সময়টায় মানুষ জাকাতের অর্থ দেওয়ার জন্য এলাকায় এলাকায় ঘুরে বেরোতো গরিব মানুষ খোঁজার জন্য, কিন্তু জাকাতের অর্থ দেওয়ার জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না। কিন্তু বর্তমান পৃথিবীতে তার সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র আমরা দেখি। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় একটা সমস্যা হলো ধনী দরিদ্রের সম্পদের ব্যবধান। সেই সমস্যায় শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী সাফার করতেছে। আমেরিকা, ইউরোপ, সব পুরো পৃথিবীর প্রধানতম একটা সমস্যা হলো ধনী দরিদ্রের সম্পদের ব্যবধান। কিছু মানুষ এক্সট্রিম পর্যায়ে ধনী হয়ে যাইতেছে, কিছু মানুষ দরিদ্র থেকে দরিদ্রর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় যাইতেছে। ব্রিটেনের অক্সফাম চ্যারিটি একটা গবেষণা করেন এবং তারা লক্ষ্য করেন
এই পৃথিবীর 1% মানুষের কাছে এই পৃথিবীর 99% সম্পদ আছে, বাকি 1% সম্পদ এই পৃথিবীর সব মানুষের কাছে আছে। তাহলে চিন্তা করেন এর ভয়াবহতা কোন পর্যায়ে চলে গেছে। এটা হয়েছে সুদ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা গঠনের জন্য। এক শ্রেণীর মানুষ এক্সট্রিম পর্যায়ে ধনী হয়ে যাইতেছে, আর এক শ্রেণীর মানুষ দরিদ্র হয়ে চলেছে। আমরা যদি আমেরিকার দিকে তাকাই, সেখানে 7,70,000 মানুষ গৃহহীন। চিন্তা করুন, আমেরিকার মতো একটা দেশে 7,70,000 প্রায় 8 লক্ষ মানুষ গৃহহীন এই সুদভিত্তিক ব্যবস্থার ফলে। এই বিষয়ে আমরা বিস্তারিত এই পর্বে আলোচনা করতে চাচ্ছি না, কারণ এই বিষয়ে আমাদের একটা আলোচনা আছে যে সুদ কেন হারাম, ওখানে আমরা বিস্তারিত আলোচনা করছি। ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো। এক কথায় বলা যায় যে দারিদ্রতা যে শূন্যর কোঠায় আনার স্বপ্ন, সেটা কখনোই সুদভিত্তিক ব্যবস্থার মাধ্যমে সম্ভব না। সেটার জন্য ইসলামিক ব্যবস্থা, জাকাত ভিত্তিক একটা ব্যবস্থার মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। এরপর আমরা আসি দ্বিতীয় থিওরি, জিরো আনএমপ্লয়মেন্ট নিয়ে। ওনার ক্ষমতায় বসার আগে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশের বেকারত্বের হার ছিল 3.51%, এবং জুলাই সেপ্টেম্বর মাসে সেটা বেড়ে দাঁড়ায় 4.49%। তার মানে তিনি ক্ষমতায় বসার পরপরই কয়েকদিনের মধ্যে বাংলাদেশে 2,40,000 বেকারত্বের সংখ্যা বেড়ে যায় মাত্র 1-2 মাসের মধ্যে। এখন পর্যন্ত সেই হিসাবটা যদি আমরা করতে চাই, যতগুলো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, শুধু বেক্সিমপুর একটা প্রতিষ্ঠান থেকে প্রায় 50,000 মানুষ বেকার হয়ে গেছেন। গাজী গ্রুপের প্রতিষ্ঠান, আরো বিভিন্ন প্রতিষ্ঠান যতগুলো বন্ধ হয়েছে, এখন পর্যন্ত বলতে পারেন প্রায় 10 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে গত কয়েক মাসে। আপনি জিরো আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলেন, আর আপনার ক্ষমতায় বসার পরে এই দেশে 10 লক্ষ মানুষ চাকরি হারালো। এটা হলো বাস্তবতা। এরপর আসা যাক তার তৃতীয় থিওরি, জিরো কার্বন ইমিশন নিয়ে। তিনি একটা কার্বন ইমিশন মুক্ত পৃথিবী গড়তে চান। সেটা অত্যন্ত ভালো একটা স্বপ্ন বলতে পারেন, কিন্তু প্রশ্ন হলো তার জন্য তিনি কি করছেন। এই পৃথিবীতে শুধু জিরো না, কার্বন নেগেটিভ কান্ট্রির কিন্তু উদাহরণ আছে। সেটা হলো ভুটান। ভুটান যে পরিমাণ কার্বন ইমিশন করে, তার চাইতেও বেশি কার্বন ওদের গাছপালার মাধ্যমে ওরা গ্রহণ করে। ভুটান সরকার একটা আইন করছে, ভুটানের মিনিমাম 60% ভূমি সবসময় বনভূমি দ্বারা আচ্ছাদিত রাখতে হবে। 2016 সালে ভুটানের রাজপুত্রের জন্মদিন উপলক্ষে ভুটান সরকার 1,08,000 গাছ রোপণ করছে। 2024 সালে মাত্র 100 জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে 49,672টা গাছ লাগিয়ে তারা বিশ্ব রেকর্ড করে। এছাড়া ভুটান সরকার আরো বিভিন্ন রকম প্রোগ্রাম হাতে নিয়েছেন। এর মধ্যে একটা প্রোগ্রাম হলো মিলিয়ন ট্রিজ ইনিশিয়েটিভ। এই প্রোগ্রামের মাধ্যমে আগামী 5 বছরের মধ্যে 10 লক্ষ উচ্চ মূল্যের গাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছে। 2030 সালের মধ্যে 10 মিলিয়ন গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করছে। এখন প্রশ্ন হলো, আপনি কি করছেন? আপনি তো জিরো কার্বন ইমিশনের একটা পৃথিবীর কথা বলেন, মানুষকে স্বপ্ন দেখান, কিন্তু আপনি নিজে কি করছেন? আপনি কি 100টা গাছ লাগাইছেন? 100টা বাদ দেন, 10টা গাছ কি লাগাইছেন গত 1 বছরে? আপনার বাড়িতে কি এসি চালানো বন্ধ করছেন? আপনি যে গাড়িতে চড়েন সেটা কি বিদ্যুৎ চালিত? সেটা কি কার্বন ইমিশন করে না? নাকি আপনি শুধু স্বপ্ন বেচতেছেন আর নিজে চলতেছেন তার সম্পূর্ণ বিপরীত পথে? আর ভুটান করে দেখাইতেছে। ভুটানের ডিজেল চালিত, পেট্রোল চালিত গাড়ি সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি চুলায় রান্না করার কারণে কার্বন ইমিশন হয় জন্য ভুটানে বিদ্যুৎ ফ্রি দেওয়া হয়, যাতে মানুষ রান্না করার জন্য বিদ্যুৎ ব্যবহার করতে পারে। আসলে এখন আমরা একটা আজব পৃথিবীতে বাস করতেছি। যে নারী নিজেকে নিচে নামাতে নামাতে নিজেকে একটা পুণ্যে পরিণত করেছেন, সে এখন নারী ক্ষমতায়নের প্রতীক। যে ইউরোপ আমেরিকা পৃথিবীতে সবচাইতে বেশি রক্তপাত করে, তারা আমাদের মানবতা শেখায়। আর সমাজের সবচাইতে বেশি বৈষম্য সৃষ্টিকারী সুদখোর দরিদ্র মুক্ত পৃথিবী গড়ার স্বপ্ন দেখায়। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।